ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে 2 জনের লাশ উদ্ধার। 2 শিশুসহ 8 জন নিখোঁজ। উদ্ধার কাজ চালাচ্ছে ডুবুরি দল। অবৈধভাবে ক্ষমতা দখলের পর সামরিক শাসকরাই শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে, যা কাম্য নয় বললেন প্রধানমন্ত্রী। মিয়ানমারে চলমান সহিংসতার ঘটনায় রোহিঙ্গাদের আবারও বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা। সীমান্তে বিজিবির টহল জোরদার। রাজধানীতে গভীর রাতে সিএনজি অটোরিকশা চালকদের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। পুলিশের তত্ত্বাবধানে চলছে সব অভিযোগ ভুক্তভোগীদের। এবং পূর্ব শত্রুতার জেরে ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খানকে পিটিয়ে হত্যা। এলাকাবাসীর অভিযোগ, ঘটনায় জড়িত ইউপি সদস্য ও যুবলীগ নেতা। সময় সংবাদে সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ। মাদারীপুরে বাস খাদে পড়ার ঘটনায় 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 2 শিশু সহ 8 জন। এদিকে উদ্ধার হওয়া 20 জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ ও ফেরদৌস সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়া যাচ্ছিল ঈগল পরিবহনের একটি বাস। শনিবার ভোর 4টার দিকে বাসটি ঢাকা বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে 2 শিশু সহ 10 জন নিখোঁজ হয়। সড়কে স্পিড ব্রেকার থাকলেও চালকের অসাবধানতার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে দাবি প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের। এখানে একটা স্পিড ব্রেকার আছে, সেটা হয়তো ড্রাইভার খেয়াল করতে পারেনি। স্পিড ব্রেকারে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটা খাদে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে প্রাথমিক অবস্থায় আমরা প্রায় 18 থেকে 20 জন উঠে আসি। গাড়িটা 3টে পল্টি খাইছে, উপরে বইয়েই 3টে পল্টি খাইয়ে পরের পল্টিতে আর কি নিচে পড়ে গেছে, পানির মধ্যে পড়ে গেছে। যখন পড়ে গেছে তখন যে কিভাবে কি হয়েছে আর কইতে পারি না। জানলা গাড়ির ভিতরে সব আটকে নিয়েছিল। তারপরে একজনের পা ধরে তারপরে গ্লাস ভাঙে ছিল, তারপর অনেক কষ্ট করে বের হয়ে আসি। আমরা আনুমানিক 18 থেকে 20 বের হইতে পারছি সম্ভবত। আমি যতটুকু আমার পরিচিত যাদের সাথে গাড়িতে আমি দেখছি ফেস, তো আমার কাছে মনে হয় যে আমরা 18-20 জন বের হয়েছি। খবর পেয়ে সকাল 7টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে বরিশাল, মাদারীপুর ও ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে মাদারীপুর সদর ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই দুর্ঘটনায় বরিশাল থেকে ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল সার্ভিসের ডুবুরি দল আসছে এবং হাইওয়ে পুলিশের রেকার দ্বারা আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি। আমাদের তো আসার আগে অনেকে চলে গেছে। আমরা এসে প্রথমে 3 জনকে অ্যাম্বুলেন্স থেকে ফরিদপুর মাদারীপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে এবং পরবর্তীতে সার্চ করে আমরা 2টা লাশ উদ্ধার করেছি এবং এখন আমাদের কার্যক্রম চলছে। এদিকে নিহতদের প্রত্যেকের পরিবারকে 10,000 টাকা আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসার ব্যয় বহনের ঘোষণা দিয়েছে কালকিনি উপজেলা প্রশাসন। যারা মারা গিয়েছেন তাদের পরিবারের জন্য আমাদের সরকারিভাবে আমরা 10,000 করে টাকা অনুদান দিতে পারবো। আমরাই তাদেরকে সহযোগিতা করব। সরকারি হসপিটালে রয়েছে, এটা অবশ্যই আমরা চেষ্টা করব তাদের সেবাটা যাতে বিনামূল্যে করানো যায়। জেলা প্রশাসনের তথ্য মতে চালকদের অসাবধানতার কারণে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের অংশে দুর্ঘটনায় চলতি বছর প্রাণ হারিয়েছেন কমপক্ষে 36 জন। সময় সংবাদ, মাদারীপুর। অবৈধভাবে ক্ষমতা দখলের পর সামরিক শাসকরাই মেধাবী শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনের পর কথা বলেন তিনি। শিক্ষার্থীদের হাতে অস্ত্র কাম্য নয় মন্তব্য করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি জামায়াত জোট সরকারের শাসনামলে নানা অনিয়ম দুর্নীতির কারণে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে পিছিয়েছে বলেও জানান তিনি। এই অবস্থার উত্তরণ ঘটিয়ে জাতিকে শতভাগ শিক্ষিত করতে তার সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান শেখ হাসিনা। সুবর্ণ জয়ন্তীর শুভ উদ্বোধন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি। উচ্চশিক্ষায় শিক্ষিত একটি জাতি পারে একটি দেশকে দায়িত্বমুক্ত করতে। এবং আমরা সবসময় মনে করি যে আজকে বাংলাদেশকে আমরা যে দায়িত্বমুক্ত করতে চাই তার জন্য দরকার আমাদের একটি সুশিক্ষিত জাতি। সুশিক্ষিত জাতি ছাড়া একটা দেশ কখনোই ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত হতে পারে।
অবৈধভাবে ব্রিটিশ ডিক্টেটররা ক্ষমতা নেওয়ার পর নিজেরা আর্থিক দিকে লাভবান হয়, কিন্তু দেশের মানুষের উন্নতি চায় না, বরং আমাদের মেধাবী ছাত্ররা তাদের হাতে অস্ত্র অর্থ তুলে দিয়ে তাদেরকে ব্যবহার করে হাতিয়ার হিসেবে। এবং এই বারবার যে কূপ হয়েছে, প্রায় 20টার মতো 19টার মতো কূপ হয়েছে বাংলাদেশে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অস্ত্রের ঝঞ্ঝানি, যেটা আমরা কখনোই চাইনি আমাদের কাম্য না। শিক্ষার পরিবেশ থেকে সুন্দর, ছাত্রছাত্রীরা লেখাপড়া শিখবে মনোরম পরিবেশে। জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে চট্টগ্রাম বিভাগের 11 জেলার সর্বস্তরের মানুষের সাথে গণভবনে ভিডিও কনফারেন্সে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি নিজে খালেদা জিয়াকে ফোন করেছিলাম, তাকে চায়ের দাওয়াত দিয়েছিলাম। আমি ফোন করেছি 10টায়, তারপর সে ফোন ধরে নাই। বারবার ফোন করে তারপরে 6টায়, সন্ধ্যা 6টায় এসে ওরা টেলিফোন ধরার সুযোগ হলো। যারা একদিন আমাদের বাসায় এসে মোড়া পেতে বসে থাকতো, আর তারা ফোন করলে ফোন ধরে না, এটাই হলো দুর্ভাগ্যের। সেই ফোন নিয়ে যখন কথা বলতে গেলাম, আমি আর বলতে চাই না সে সমস্ত বাচনিক যে ছাড়ি আর যে সমস্ত কথা, যে ঝগড়াটি কথাবার্তা শুনতে হলো, তার বলার মতো না। আমি তাকে আহ্বান করেছিলাম নির্বাচনের আগে, আসেন আমরা সর্বদলীয় সরকার গঠন করি এবং তাদের মাধ্যমে নির্বাচন হবে। এবং এও বলেছিলাম আপনি যে পদের মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয় দেবো, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে সেটাও দেবো, আপনি আসেন আমার সাথে, আমরা একসাথে ইলেকশনটা করি। খালেদা জি আমার কথা কোনো আহ্বানে সাড়া দেয়নি, নির্বাচন বর্জন করলো। আমরা ইলেকশন করলাম, বাংলাদেশের জনগণ ভোট দিল, আমরা সেই নির্বাচনে জয়ী হয়ে আবার সরকার গঠন করলাম। কিন্তু নির্বাচন ঠেকানোর নামে তারা কি করেছিল? ঠিক 2001 সালে সরকারে আসার পরপর যেভাবে তারা একাধারে মানুষকে হত্যা করতে শুরু করলো, সেই 6 বছরের রাজুফা থেকে শুরু করে কোনো মানুষ বাদ ছিল না। এদেশে মেয়েদের যেভাবে গণধর্ষণ করেছে বিএনপির এই সন্ত্রাসীরা মিলে, কেন কেন নৌকায় ভোট দিল সেটাই দোষ। সেই 2001 সালে তাদের যে হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুটপাট, এমনকি মানুষের বসত বাড়ি কেড়ে নিয়ে রাতারাতি পুকুর কেটে কলা গাছের চারা লাগিয়ে দিয়েছিল, এই রকম অত্যাচার, কারো ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া, মুরগির খামার সেখানে বোমা মারা, গরুও রেহাই পায়নি, গরুগুলিকে ধরে নিয়ে যে কেটে খেয়ে ফেলে দেওয়া, কি ধরনের অত্যাচার না তারা সেই সময় আওয়ামী লীগের নেতা কর্মীর উপর করেছিল। 5টা বছর সেই অত্যাচার আমরা সহ্য করেছি। সকল সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কেউ তাদের হাত থেকে রেহাই পায়নি, মুসলমান তো বটেই। এইভাবে অত্যাচার একদিকে করেছে, অপরদিকে সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করেছে। বাংলা ভাই সৃষ্টি করা থেকে শুরু করে বাংলা ভাইকে দিয়ে মিছিল করায় পাহারা দেয় পুলিশ, আর বিএনপির সেই আতিমন্ত্রী প্রতিমন্ত্রী যারা আছে তারা তাদেরকে মদত দেয়, মানে উপমন্ত্রী প্রতিমন্ত্রী তারা মদত দেয়। এইভাবে সেই বাংলা ভাই সৃষ্টি করে তারা এদেশে একটা সন্ত্রাসের রাজত্ব এবং সন্ত্রাসীদের জন্য একটা যেন সম্পূর্ণ চারণভূমি করে দিয়েছিল এই বাংলাদেশকে। আমরা সরকারে আসার পর এই সন্ত্রাস জঙ্গিবাদের স্থান বাংলার মাটিতে হবে না, এবং বাংলার মাটি অন্য কোনো দেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য আমরা ব্যবহার করতে দেব না, এই নীতি আমরা ঘোষণা করি এবং গ্রহণ করি এবং কঠোর হস্তে দমন করি। তারপরেও বিএনপি আর জামাত কী করেছে? সেই 2013 সালের কথা একবার চিন্তা করেন, সেখানে মানুষকে পুড়িয়ে মারা, মানুষের অত্যাচার করা, তাদের গাড়ি ঘোড়া পুড়িয়ে দেওয়া, রিক্সাওয়ালা, সিএনজি কেউ বাদ যায়নি তাদের হাত থেকে। 2014 সালে নির্বাচন ঠেকানোর নামে তারা 582টা স্কুল পুড়িয়ে দিয়েছে, প্রিজাইডিং অফিসার সহ প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে। সেই চাপাই নবাবগঞ্জ কাঁচসাতে বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দিয়েছে, সেখানকার যে কর্মরত ইঞ্জিনিয়ার সে আগুনের মধ্যে ফেলে তাকে হত্যা করেছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পুলিশ, বিজিবি থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, লোক, র্যাব, সেই সদস্যদের পর্যন্ত হত্যা করেছে, ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে। এইভাবে প্রায় 20 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে হত্যা করেছে। 2015 সাল
হঠাৎ খালেদা জিয়া ঘোষণা দিল কি আওয়ামী লীগকে ক্ষমতার থেকে উৎখাত করবে। 2014 সালে নির্বাচন ঠেকানো নামে প্রায় 135 জনকে হত্যা করেছে। দর্শক, জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী, উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে চট্টগ্রাম বিভাগের 11 জেলার সর্বস্তরের মানুষের সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরের সংবাদে। মিয়ানমারের চলমান সহিংসতার ঘটনায় রোহিঙ্গারা আবারও যে কোনো সময় বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। আর স্থানীয় প্রশাসন জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিজিবি জানায়, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমারের মংডুর উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় চলছে সহিংসতা। তাই বাংলাদেশের সীমান্তের দমদমিয়া থেকে হোয়াইকং পর্যন্ত নাফ নদী পার হয়ে সহজে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে। গত বুধ ও বৃহস্পতিবার ওইসব সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের শতাধিক নাগরিককে বাধা দেওয়া হয়েছে। তবে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি অমানবিক হলেও এদেশে তাদের আশ্রয় দিতে নারাজ স্থানীয় বাসিন্দারা। আমাদের এখানেই রোহিঙ্গা নিয়ে এমনি সমস্যায় আছি, তারপরেও আমরা চাই না এরা এখানে আসুক। আমরা চাই সেখানে মিয়ানমার থেকে এদের প্রবলেমটা সলভ হোক। তাদের বিষয়ে তারাই সমাধান করবে, সেটা আমাদের কোনো বিষয় না, এখানে আসতে দেওয়া হবে না। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আর স্থল ও জলসীমায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানালেন বিজিবি অধিনায়ক। আমাদের নিজস্ব জনবল বৃদ্ধি করেছি। আমাদের 3 প্লাটুন জনবল এসেছে, তাদেরকেও আমরা এখানে পুট করেছি এবং আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। এবং আমরা যেটা বলেছি যে টহলের অ্যালার্টনেসটা বৃদ্ধি করা হয়েছে। এদিকে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন, মিয়ানমারের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পে কিন্তু একটা কমিটি করা আছে, কমিটির সদস্যরা অনেক সজাগ আছে। আশা করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। আর আনরেজিস্টার্ড যে ক্যাম্পটি আছে সেই ক্যাম্পে তো আসলে ওই ধরনের কোনো অবকাঠামো নাই। এটা আইএমএর মাধ্যমে, আইএমএর সাহায্য সহযোগিতা এটা চলছে। আর আমাদের গভর্নমেন্টের পর্যায়ে আমরা তদারকি করছি। বিজিবির দেয়া তথ্য মতে চলতি মাসের 1 নভেম্বর থেকে 16 নভেম্বর পর্যন্ত টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে 149 জন রোহিঙ্গাকে বাধা দেওয়া হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। জেনেভায় নিয়মিত সংবাদ সম্মেলনে কথা জানান সংস্থাটির মুখপাত্র। মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে আসা মানুষদের জন্য বাংলাদেশের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থারও আহ্বান জানায় সংস্থাটি। এ সময় রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের উপর নির্যাতনে গভীর উদ্বেগ জানানো হয়। জাতিসংঘ জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাসী ও সেনাবাহিনীর সংঘর্ষের ফলে প্রায় 30,000-এর বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। এদিকে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনার কোনো অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় দেশটির নেত্রী অং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার জন্য অনলাইনে এক আবেদনে সই করেছেন হাজার হাজার মানুষ। সময় সংবাদে আরও থাকছে, ভারত সরকার 500 ও 1000 রুপির নোট বাতিল করায় দেশটিতে চরম ভোগান্তির শিকার বাংলাদেশিরা। প্রভাব পড়েছে আমদানি রফতানি বাণিজ্যেও। গভীর রাতে অভিনব ফাঁদ পেতে সিএনজি অটোরিকশা চালকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। যাত্রী সেজে নির্ধারিত স্থানে থাকা পুলিশের কাছে নিয়ে অবৈধ গাড়ির অভিযোগ তোলে তারা। তথ্য প্রমাণ বলছে, পুলিশের তত্ত্বাবধানে চলছে এ ধরনের অবৈধ কাজ। রাজধানীর এমন একটি চিত্র নিয়ে হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। রাজধানীর মিরপুর মাজার গেটের সামনে মধ্যরাতে দেখা যায় শাহালি থানা পুলিশের গাড়ির পাশে কয়েকটি সিএনজি অটোরিকশা। সময় টিভির ক্যামেরা দেখে কিছুটা স্বস্তি পেয়ে এগিয়ে আসেন সিএনজি চালকরা। তাদের অভিযোগ, স্বপন নামের এক ব্যক্তি ও তার 2 সহযোগী মোটর বাইকে করে এসে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য সিএনজি ভাড়া করে মাজার গেটে আসে। সেখানে থাকা টহল পুলিশ সিএনজিগুলো অবৈধ দাবি করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পুলিশের গাড়ি আছে এখানে, যে গাড়ি ধাক্কা দিয়ে নিয়ে তোর মালিককে ডাক দাও, যাই গো 1 লাখ টাকা দিবে। আমার ইমার্জেন্সি একটা রুগী আছে, ঢাকা মেডিকেল নেমু, গর্ভাবস্থা এনে আইছি, গাড়ি বলে চোরা গাড়ি। স্বপন নামের ওই সিএনজি যাত্রী নিজেও ড্রাইভার, কিন্তু রাতে কেন এ কাজ করে জানতে চাইলে পুলিশের দোহাই দেয়। আটকাইতে তো প্রশাসন, আমার তো ক্ষমতা নাই। পুলিশ?
হ্যাঁ স্যার যদি বলছে যে যাচাই করবো, আমি কি করবো? পুলিশে সিআইডিতে পাঠায় মাঝে মাঝে। বিষয়টি জানতে চাইলে তা অস্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন দিয়ে কথা বলতে বলেন এই পুলিশ কর্মকর্তা। ফোন ধরাই দিচ্ছেন, এর অর্থটা কি? স্যার কথা বলে আপনার সাথে। আপনি বাড়ি জিজ্ঞেস করেন, কি করবেন? বাড়ি জিজ্ঞেস করার অর্থ হচ্ছে আপনাকে জিজ্ঞেস জানাশোনা থাকতে পারেন। আপনাদের লোক? আমাদের লোক বলতে এখানে আমার লোক না। ওনাদের দিয়ে এভাবে নিয়ে না 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 না, না আমি নিয়ে আসিনি তো, আরে বলছে যে নিয়ে আসো, ভাড়া করে আনতে পারে, কিন্তু এখানে এটাই করা হয়েছে আর কি, শেষ করা হয়েছে আর কি। যদিও সিএনজিগুলো বিআরটিএ অনুমোদিত কাগজপত্র থাকার পরেও তা অবৈধ বলে আটকে রাখেন তিনি। মূলত কিন্তু গাড়ির কাগজপত্রটা ইঞ্জিনের নাম্বারের সাথে এখানে ইঞ্জিন নাম্বারটা দেখা যাচ্ছে না আর কি। টাকার বিনিময়ে সিএনজি ছেড়ে দিতে চাওয়ার বিষয়ে জানতে চাইলে তা অস্বীকার করে সিএনজিগুলো ছেড়ে দেন এই পুলিশ কর্মকর্তা। বিষয়টি নিয়ে শাহালী থানার দায়িত্বরত ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে সাক্ষাৎকার দিতে রাজি হননি। তবে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। কিসের ভিত্তি থেকে দিব? এরকম কোনো অভিযোগ আকারে আসলে সেটা আমরা আইনগত ব্যবস্থা নেব। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। পূর্ব শত্রুতার জেরে মিথ্যা অপবাদ দিয়ে ঝালকাঠিতে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খানকে। এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি এক ইউপি সদস্য এবং স্থানীয় এক যুবলীগ নেতা জড়িত বলে অভিযোগ এলাকাবাসীর। ঘটনার সত্য বলছেন খোদ ইউপি চেয়ারম্যানও। এই অবস্থায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন ও সহযোদ্ধারা। অবশ্য হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিচার নিশ্চিতের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এম এ আজিমের তথ্য, এসএম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 14 নভেম্বর নিজ মালিকানাধীন কিন্ডারগার্টেনের এক শিক্ষিকার বকেয়া বেতন দিতে পিরোজপুর থেকে ঝালকাঠির রাজাপুরে যান মুক্তিযোদ্ধা ও সাবেক স্কুল শিক্ষক আব্দুস সালাম খান। উপজেলার বকুলতলা সড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ওই শিক্ষিকা। জমিসহ বিভিন্ন বিষয়ে পূর্ব বিরোধের জেরে সেখানে ওই শিক্ষিকার সাথে অবৈধ সম্পর্কের অপবাদ দিয়ে মারধর করে স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতা আলো। খুব লাথি দিয়েছে, এরপর লাড়ি দিয়ে পিটাইছে। বুকে অনেক ঘুষি দিছে, অনেক ঘুষি দিয়ে চর থাপ্পড় দিছে। মামা শুয়ে পড়ছে, আবার উঠে আবার মারধর করতেছে। পরে তাকে ধরে নিয়ে আমতলা বাজারে মোবাইল টাওয়ারের নিচে নিয়ে আরেক দফা নির্যাতন চালায় সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু। প্রভাবশালীদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার ভয়ে বর্তমানে আমতলার এই বাজারটি একেবারেই ফাঁকা, দোকানপাট সব বন্ধ। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ ঘটনায় বাচ্চু ও আলোর সম্পৃক্ততার কথা স্বীকার করেন। শাহ আলম বের হইয়া ওনাকে কয়েকটা চর থাপড় দিচ্ছে। এরপরে শাহ আলম ফোন দিচ্ছে বাচ্চু মেম্বারকে। এদিকে শোকে স্তব্ধ নিহত শিক্ষক ও মুক্তিযোদ্ধার পরিবার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন। আর নির্মম এই হত্যাকাণ্ডের চরম ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা। কিভাবে আমার বাবার মতো মানুষের গায়ে হাত দিতে পারছে? এটার আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার আমরা দাবি করতেছি। সালাম খানে যেভাবে মারছে, প্রত্যেকটা লোকের যদি ফাঁসি হয় তাই আমাকে উচিত বিচার পাবো বলেই মনে করি। অবশ্য প্রশাসন বলছে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে তৎপর তারা। ঘটনার সাথে যারা সম্পৃক্ত, প্রকৃতপক্ষে যারা সম্পৃক্ত, আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে। আরও এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা এ ব্যাপারে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। সবার বক্তব্য রেকর্ড করে, বক্তব্য পর্যালোচনা করে নিরপেক্ষভাবে এবং সঠিক একটি তদন্ত রিপোর্ট আমি দিতে সক্ষম হব বলে আশা করছি। গত 14 নভেম্বর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে পিটিয়ে আহত করে বাচ্চু ও আলো। 15 নভেম্বর সকালে তার মৃত্যু হয় এবং ওই দিনই নিহতের ছেলে বাদী হয়ে 8 জনকে আসামি করে একটি মামলা দায়ের করলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সময় সংবাদ, ঝালকাঠি। সময় সংবাদে আরো থাকছে, দিনাজপুরের 6 বছরের এক শিশু ধর্ষণের শিকার, গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি বলেছেন, শামীম ওসমান দলের প্রতি অনুগত হয়ে থাকলে অবশ্যই দলের হয়ে কাজ করবেন। সকালে নারায়ণগঞ্জে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। তিনি বলেন, তৃণমূলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী কার্যক্রম চালানো হবে।
আমি তার কাছে ভোট চাইতে অবশ্যই যাব, উনি একজন আমার ভোটার। আমি শুধু তার ভোটই চাইবো না, আমি ভাবির ভোট চাইবো এবং ওইখানে যারা আছেন আমি তাদের সকলের ভোট চাইবো। আমি অবশ্যই ভোট চাইতে যাব এবং আশা করি যে তারা নৌকায় ভোট দিবে, কারণ নৌকা নিয়েই উনি সংসদ সদস্য, নৌকায় ভোট না দিয়ে উনি কোথায় যাবেন। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, ফয়সাল, আসলে আনুষ্ঠানিকভাবে প্রচারণার কাজ শুরু না হলেও মাঠ কিন্তু গরম হয়ে গেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে ঘিরে, পুরো নারায়ণগঞ্জ সদর এবং বন্দর এলাকা, এবং বিশেষ করে গত 2 দিনের বিভিন্ন ঘটনা প্রেক্ষাপটে কিন্তু এই নির্বাচনী আলোচনা আসলে চায়ের দোকান থেকে শুরু করে যে কোনো জায়গায় গেলেই কিন্তু এই নির্বাচনী আলোচনা, এবং এরই ভিত্তিতে আসলে গত পরশু রাতে বিএনপি পক্ষ থেকে যখনই আসলে এর আগে কিন্তু আসলে বিএনপি এই নির্বাচনে আসবে কি আসবে না সেটি আসলে দোদুল্যমান অবস্থায় ছিল। বিএনপির পক্ষ থেকে যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল তখন কিন্তু এই নির্বাচন একটি এই পুরো নির্বাচনের প্রেক্ষাপটে একটি ভিন্ন মন নেয়, এবং পাশাপাশি গত রাতে আপনি জানেন যে গত রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী, তাকে কিন্তু আসলে এই আগামী আসছে যে 22 ডিসেম্বর সিটি নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করা হয়, এবং এর ফলে কিন্তু আসলে আওয়ামী লীগে যে একটি আমরা জানি যে এর আগে আওয়ামী লীগের তৃণমূলের পক্ষ থেকে তাকে বাদ দিয়েই আসলে একাধিক নাম প্রস্তাব করা হয় কেন্দ্রে, কিন্তু তারপরও কেন্দ্রের পক্ষ থেকে কিন্তু সেই বর্তমান মেয়রের উপরেই আস্থা রাখা হয়েছে। এবং এ বিষয়ে আমরা যখন কথা বলতে এসেছিলাম বর্তমান মেয়রের এবং এই সম্ভাব্য যে প্রার্থী ওনার সঙ্গে যখন কথা বললাম, উনি বললেন যে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলে একাধিক প্রার্থী থাকবে, মনোনয়ন প্রত্যাশী থাকবে, এটাই স্বাভাবিক। তবে মনোনয়ন পাওয়ার পরে আসলে তিনি বলেছেন যে সবাইকে নিয়ে একসাথে কাজ করে কিভাবে আসলে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে নির্বাচনে আসলে ভোট বিপ্লবের মাধ্যমে জয় ছিনিয়ে আনা যায়, এখন আসলে মাঠে সেই ধরনের কাজই করছে। এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, সাধারণ মানুষ কিন্তু বলছে যে অন্য জায়গায় নির্বাচন হচ্ছে, তারা আশা করছে এই নির্বাচনটি একটু সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে কিন্তু তারা বলছেন যে সাধারণ মানুষের যে প্রত্যাশা, তারা যে একটি উন্নয়নের নগরী হিসাবে দেখতে চায় নারায়ণগঞ্জে, সেই প্রত্যাশা তারা 22 ডিসেম্বর তাদের ভোটের মাধ্যমে সেই প্রত্যাশা প্রতিফলন করবে। তো ফয়সাল, এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে সবশেষ। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। মাদারীপুরে বাস খাদে পড়ার ঘটনায় 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 2 শিশুসহ 8 জন। খবর পেয়ে সকাল 7টার দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে বরিশাল, মাদারীপুর ও ফরিদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দর্শক, সেখানকার সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে আছি সহকর্মী ফেরদৌস সোহাগের কাছে। সোহাগ, ধন্যবাদ ফয়সাল আপনাকে। এ পর্যন্ত আমরা যেটা জেনেছি যে দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত মোট 2টি লাশ উদ্ধারের খবর আমরা যেটা জেনেছি। এছাড়া মাদারীপুর, কালকিনি এবং বরিশাল এই 3টি জায়গায় এখন পর্যন্ত যে আমার কাছে যে তথ্য রয়েছে যে 12 জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। এর মধ্যে 5 জন আছে মাদারীপুর হাসপাতালে, 3 জন আছে বরিশালে, আর কালকিনিতে আছে 4 জন। এই টোটাল 12 জনকে ভর্তি করা হয়েছে। আর লাশ উদ্ধারের খবর আগেই যেটা বললাম যে 3 জন। কিছুক্ষণ আগে খুলনা থেকে 10 সদস্যের একটি নৌবাহিনীদের ডুবুরি টিম এই দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং সেই ডুবুরি টিমও কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে। এছাড়া এর আগে কিন্তু ঘটনাস্থলে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম এসেছিল। আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি থেকে যতটুকু এ পর্যন্ত বাসটিকে টেনে তোলা সম্ভব হয়েছে সেটি আমরা দর্শকদের দেখাবার চেষ্টা করছি। বাসটি প্রায় ডুবে গিয়েছিল, আমরা যেটা শুনেছিলাম, আমরা এসে যেটা দেখলাম যে প্রায় অর্ধেকটি টেনে তোলা হয়েছে এবং ভেতরে কিছু আছে কিনা এখন পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারছে না, এবং এটা সব পুরোপুরি ওঠাবার পরে কিন্তু নিশ্চিত করে জানানো সম্ভব হবে। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম মাদারীপুরের এসপির সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন, এক সাক্ষাৎকার দিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত কি কারণে এই দুর্ঘটনাটি ঘটলো সেটা সুনির্দিষ্ট কোনো তথ্য তার কাছেও জানা নেই এবং স্থানীয় জনসাধারণও কেউ কিছু স্পষ্ট করে বলতে পারেনি। তবে ধারণা করা হয় যে হয়তো যিনি চালক ছিলেন তিনি তার মানে ঘুমিয়ে পড়তে পারেন, অথবা অন্য কোনো দুর্ঘটনা যদি ঘটে থাকতো তাহলে সুনির্দিষ্ট করে বলতে পারতো। এই কারণে সুনির্দিষ্ট কোনো তথ্য কারো কাছে জানা নেই। তবে এখন পর্যন্ত এখানের যে উদ্ধার তৎপরতা যেটা দেখা যাচ্ছে, সেই উদ্ধার তৎপরতা কিন্তু জোরে সোরেই চলছে। আর একটা জিনিস জানিয়ে রাখি যে এই ঘটনার কারণ কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কে প্রচুর মানে যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচলের জায়গাটি মানে স্বাভাবিক করার জন্য কিন্তু পুলিশ প্রশাসন এবং এখানকার যারা
স্থানীয় প্রশাসন রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদেরকে স্থানীয় যিনি এসপি আছেন তিনি জানিয়েছেন যে ঢাকা বরিশাল মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, এটিকে একেবারে মানে ক্লিয়ার করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তারা নিচ্ছেন। এই কিছুক্ষণ আগেই কিন্তু এই মহাসড়কে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ। ফয়সাল। দর্শক, মাদারীপুরে বাস খাদে পড়ার ঘটনায় 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে এখন উদ্ধার তৎপরতা চলছে। সেই খবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। যাচ্ছি পরের সংবাদে। দিনাজপুরে 6 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশু পরিবারের অভিযোগ, ঘটনাটি থামাচাপা দিতে তাদের উপর নানাভাবে চাপ প্রয়োগ করা হয়েছে। এ ঘটনায় 16 নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাচ্চাটা এলাকাতে কি করে থাকবে স্যার? আমি মারা যাবো, আমি আর জীবনে যাবো না এলাকাতে ফিরে। আমি আপনাদের কাছে নিগাল বিচার চাইছিলাম, আর কিছু চাই না। মাত্র 6 বছরের ছোট্ট শিশু ধর্ষণের ঘটনায় হিতাহিত জ্ঞানশূন্য বাবা এভাবেই বিচারের দাবি জানালেন। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সহায়তা না পাওয়ায় হতাশ স্বজনরা। বৃষ্টিকে নিয়ে যখন আমি চেয়ারম্যানের কাছে যাই, তখন চেয়ারম্যান অবশ্য মেম্বার তখন চেয়ারম্যানকে ফোন দিছে। মেম্বার ফোন দিয়ে বলতেছে যে আসলে তো এটা কোনো ঘটনাই না। 13-14 দিন হয়ে গেল ঘটনাটা। মেম্বারকে তার 2 দিন আগে জানানো হয়েছিল, কিন্তু মেম্বারটা এই কথাটা তা না করে মেম্বার আরো উল্টা আমাদেরকে বলছে এটা ধামাচাপা দিতে। প্রতিবেশীরা জানায় পারিবারিক কলহের জেরে গত 6 নভেম্বর শিশুটির মা তাকে প্রতিবেশীর বাড়িতে রেখে বাপের বাড়ি চলে যায়। সেখানে রাতভর তাকে ধর্ষণ করে বাড়ির মালিক মতিউর রহমান। এ ঘটনায় শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে পরদিন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। ধর্ম বাপের বাড়িতে নিয়ে যায়, রেখে গেল, রেখে গেছে বাচ্চাটা এখানে থাক, আমি আমার বাপের বাড়ি চলে যাই। পরে বাড়িতে গেল, যাওয়ার পরে মেয়েটাকে এইভাবে এই ঘটনাটা হইলো। কান্দে কান্দে খুঁজছি, বলে আমার খারাপ ব্যবহার করে তারপরে রক্ত বাইর করে তারপরে আমি কান্দে দিছি। এটা সুষ্ঠু একটা বিচার হোক, এমন বিচার হোক যাতে এর ফাঁসি হয় এবং মানুষের ভয়েতে যাতে আর এই ধরনের খারাপ কাজ না করতে পারে। চিকিৎসক বলছেন শিশুটির শরীরে ক্ষতচিহ্ন রয়েছে, যা ধর্ষণেরই আলামত। এই ঘটনায় 16 নভেম্বর একটি মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আসামি গ্রেফতার করে বিজ্ঞতা সোপর্দ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক তদন্তে আসামি যে আমার নিকট স্বীকার করছে যে সে অপরাধ করছে। অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর অসুস্থ শিশুটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। ভারত সরকারের 500 ও 1000 রুপির নোট বাতিল করায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন দেশটিতে বেড়াতে ও চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা। এছাড়া ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীর যাওয়া আসা, আমদানি রফতানি, বাণিজ্য সহ সব ধরনের কর্মকাণ্ডে ব্যাপক প্রভাব পড়েছে। ঘোষণার 1 সপ্তাহের মধ্যে কেবল যশোরের বেনাপোল বন্দর দিয়ে যাত্রী আসা যাওয়া নেমে এসেছে থেকে। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী দেশটির 500 ও 1000 রুপির নোট বাতিল ঘোষণা করেন। পরের দিন সকাল থেকে ভারতে ভ্রমণ ও চিকিৎসা সহ বিভিন্ন কাজে বাংলাদেশিরা পড়েন চরম বিপাকে। বিদেশি হওয়ায় বহন সুবিধার কারণে তাদের কাছে এই দুটি নোটই বেশি ছিল। নোট দুটি বাতিল হওয়ায় খাওয়া দাওয়া, চিকিৎসার ব্যয় মেটানো, বাসের টিকিট কেনা সহ সব কাজে বিড়ম্বনার শিকার হন তারা। অবস্থা বেগতিক দেখে অনেকে কাজ অসমাপ্ত রেখেই দেশে ফিরতে শুরু করেছেন। আর ফেরার পথে বেনাপোলে তারা জানালেন তাদের চরম ভোগান্তির কথা। যখন গিয়েছি তখন 500-1000 টাকার নোট করে গেছি। ওখানে যে আমরা ডাক্তার দেখাতে পারিনি, খুব কষ্ট হয়েছে আমাদের, টাকা এক্সচেঞ্জ করতে পারিনি। ট্রেনের টিকিট কাটতে গেলে দেখা যাচ্ছে যে 500 টাকা দিলে তারা ফিরিয়ে দেয়। রুপির এ নোট বাতিলের পর ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াতেও প্রভাব পড়েছে। যাত্রীদের সংখ্যা ব্যাপক আকারে হ্রাস পেয়েছে, কারণ সে দেশে তারা থাকা, খাওয়া, চিকিৎসার সব বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে। প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় ব্যবসাতেও। দু দেশের মুদ্রার বিনিময় মূল্য কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে আমাদের ঘরে 25 থেকে 30 জন যাত্রী আসা যাওয়া করত, কিন্তু এখন 2 থেকে 3 জন যাত্রী আমরা পাচ্ছি না। আমদানি রপ্তানি বাণিজ্যেও এর প্রভাব পড়েছে। ইতিমধ্যে পণ্য আমদানির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন সিএনএফ ও ব্যবসায়ী নেতারা। এই সমস্যার কারণে আমাদের অলরেডি ভারত থেকে যারা আমদানি করেন তাদের আমদানিতে প্রভাব পড়ছে। আমাদের অ্যাভারেজ 450 গাড়ি ইম্পোর্ট হয় এবং এক্সপোর্ট হয় 1 থেকে 150। সেখানে আমদানি বেশ বাধাগ্রস্ত হয়েছে, 250 গাড়ি এসছে। দেশের বৃহত্তম স্থল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় 6000 পাসপোর্ট যাত্রী যাতায়াত করে ও প্রায় 500 ট্রাক পণ্য নিয়ে আসে। তবে বর্তমানে এ সংখ্যা নেমে এসেছে অর্ধেকে।
সময় সংবাদ, যশোর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর খবর। চট্টগ্রাম পর্বেও চমক অব্যাহত রাখতে চায় খুলনা টাইটান্স। টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামার্সের বিপক্ষে লড়বে মাহমুদুল্লাহ রিয়াদের দল। তবে শক্তিশালী ডায়নামার্সের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি চাপ নিতে চায় না দলটি। কিছুক্ষণ পরে শুরু হবে ম্যাচটি। আইকন সাকিব, নাসির মোসাদ্দেক, মেহেদি মারুফ, সাঙ্গাকারা, জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেলদের নিয়ে তারকা ছড়াছড়ি ঢাকার স্কোয়াডে। 5 ম্যাচে 4 জয়ে তালিকার শীর্ষেও আছে তারা। অন্যদিকে খুলনা টাইটান্সের শক্তি তাদের বোলিং আক্রমণে। 5 ম্যাচে 3 জয়ে টেবিলের 4 নম্বরে আছে রিয়াদের দল। তেমন তারকাবহুল দল না হলেও জয়ের ধারায় থাকায় বেশ আত্মবিশ্বাসী তারা, এমনটাই জানালেন খুলনা টাইটান্সের স্পিনার মোশাররফ হোসেন রুবেল। অনেক সময় ভালো টিম হলেই যে খুব ভালো খেলবে তা কিন্তু না। তো যারা পার্টিকুলার ডেতে ভালো ক্রিকেট খেলবে তাদেরই চান্স থাকে। বলাররা খুব ভালো বল করছে, ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করছে। সো এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমরা। ব্যাটসম্যানরা যদি ফর্মে থাকে, ভালো স্কোর করতে পারে, তো আমাদের ডিফেন্ড করার মতো ভালো বলার রয়েছে আর কি। দর্শক, ঢাকা ডায়নামার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটান্স। এদিকে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:30টায়। বিপিএলের তৃতীয় আসরে দুর্দান্ত পারফর্ম করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মোটামুটি মানের দল নিয়েও শিরোপা জিতেছিল মাশরাফিরা। তবে এবার বড় দুর্দশা যাচ্ছে কুমিল্লার। চতুর্থ আসরে এখনও পর্যন্ত 5 ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি তারা। টানা হারে টিকে থাকাটাই কঠিন হয়ে পড়েছে মাশরাফিদের। চট্টগ্রাম পর্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি মিজানুর রহমান বাবুলের দল। স্যামুয়েলস, শেহজাদ, রশিদ খান, সোহেল, তানফিরা থাকলেও নিজেদের মেলে ধরতে পারছে না তারা। তবে এবার রাজশাহীর বিপক্ষে ম্যাচে জ্বলে উঠতে চায় কুমিল্লা। অন্যদিকে রাজশাহী কিংসও খুব একটা ভালো ছন্দে নেই। ঢাকা পর্বের 4 ম্যাচের মধ্যে ঢাকা ডায়নামার্সের বিপক্ষে 6 উইকেটের জয় ছাড়া 3টি ম্যাচে হেরেছে তারা। 4 ম্যাচ শেষে তাদের সংগ্রহ 2 পয়েন্ট। চট্টগ্রাম পর্বে তাই নিজেদের সেরাটা দিয়ে কুমিল্লাকে হারাতে চায় ড্যারেন সামির দল। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে 2 জনের লাশ উদ্ধার। 2 শিশুসহ 8 জন নিখোঁজ। উদ্ধার কাজ চালাচ্ছে ডুবুরি দল। সামরিক শাসকরা শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। শামীম ওসমান আওয়ামী লীগের প্রতি অনুগত হয়ে থাকলে অবশ্যই দলের হয়ে কাজ করবেন। মন্তব্য নারায়ণগঞ্জ সিটি মেয়র প্রার্থী আইভীর। চলছে মনোনয়নপত্র সংগ্রহ। মিয়ানমারে চলমান সহিংসতার ঘটনায় রোহিঙ্গাদের আবারও বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা। সীমান্তে বিজিবির টহল জোরদার। এবং পূর্ব শত্রুতার জেরে ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খানকে পিটিয়ে হত্যা। এলাকাবাসীর অভিযোগ, ঘটনায় জড়িত ইউপি সদস্য ও যুবলীগ নেতা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।